সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ ধারাবাহিক ক্লাস আমাদের পাঠশালায় স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, প্রথম পত্রের শ্রেণী দ্বাদশ শ্রেণীর জন্য পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা। এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা উৎপাদন ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে পারবে, উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, পণ্য সেবার ধারণা ব্যাখ্যা করতে পারবে, উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করতে পারবে, উৎপাদন ব্যবস্থাপনার প্রবণতা বা গতি প্রকৃতি বর্ণনা করতে পারবে, সেবা খাতের প্রবৃদ্ধি বর্ণনা করতে পারবে। সেবা খাতের প্রবৃদ্ধি বর্ণনা করতে পারবে। উৎপাদন ব্যবস্থাপনা বাংলায় বলা হয় উৎপাদন ব্যবস্থাপনা, ইংরেজিতে বলা হয় প্রোডাকশন ম্যানেজমেন্ট। এর সাধারণ অর্থের সংজ্ঞাটি হচ্ছে সাধারণ অর্থে উৎপাদন সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কার্যকেই উৎপাদন ব্যবস্থাপনা বলে। আর ব্যাপক অর্থে যে সংজ্ঞাটি রয়েছে যে উৎপাদন কার্য দক্ষতার সাথে পরিচালনা করে লক্ষ্য অর্জনের জন্য উৎপাদন বিষয়ক পরিকল্পনা গ্রহণ, প্রয়োজনীয় উপকরণাদি যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, জনশক্তি ইত্যাদি সংগঠিতকরণ এবং তাদেরকে যথাযথভাবে কাজে লাগানোর সামগ্রিক প্রচেষ্টাকেই উৎপাদন ব্যবস্থাপনা বলে। এখন আমরা অন্যভাবে বলতে পারি যে কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তরকরণ, কার্যাবলীর পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াই হলো উৎপাদন ব্যবস্থাপনা। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা উৎপাদন প্রক্রিয়ার সেই সকল সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত যার সাহায্যে নির্ধারিত পরিমাণ ও চাহিদা মাফিক পণ্য সেবা ন্যূনতম ব্যয়ে উৎপাদন করা যায়। উপরোক্ত আলোচনা হতে উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে আমরা নিম্নোক্ত ধারণাগুলি পেয়ে থাকি। উৎপাদন ব্যবস্থাপনা হলো সামগ্রিক ব্যবস্থাপনার একটি অংশ। আবার কোনো প্রতিষ্ঠানে যে অংশ কাঁচামালকে পরিপূর্ণ পণ্যে রূপান্তর করে সে অংশের সাথে উৎপাদন ব্যবস্থাপনা জড়িত। আর উৎপাদন ব্যবস্থাপনার মূল কাজ হলো উৎপাদনের কার্যকর পরিকল্পনা এবং কার্য পরিচালনা করা। আর পণ্য নকশাকরণ, পণ্য উৎপাদন, মোড়ককরণ ও বন্টনের জন্য প্রস্তুতকরণ পর্যন্ত উৎপাদন ব্যবস্থাপনার কাজ বিস্তৃত। উৎপাদন ব্যবস্থাপনার সাহায্যে নির্ধারিত পরিমাণ ও চাহিদা মাফিক পণ্য সেবা ন্যূনতম ব্যয়ে উৎপাদন করা যায়। পরিশেষে বলা যায় যে উৎপাদন ব্যবস্থাপনা হলো সামগ্রিক ব্যবস্থাপনার সেই অংশ যার সাহায্যে চাহিদা মাফিক ও ন্যূনতম ব্যয়ে পণ্য নকশাকরণ, উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, পূর্ব অনুমান, কার্য গবেষণা, কার্য পরিমাপ, উৎপাদন নিয়ন্ত্রণ, মজুত মাল নিয়ন্ত্রণ ও মান নিয়ন্ত্রণ ইত্যাদি করা হয়। এখন আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব। উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব অবশ্যই আছে যে কোনো ব্যক্তি ক্ষুদ্র পরিসরে যদি বাঁশ ও বেত কিনে তা দিয়ে আসবাবপত্র তৈরি করে নিজেই স্থানীয় বাজারে বিক্রি করে, তবে সেই ক্ষেত্রে উৎপাদন কার্য চললেও উৎপাদন ব্যবস্থাপনার তেমন কোনো গুরুত্ব থাকে না। তবে তিনি যদি তার ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতায় কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেন যাদের কাজ হলো বাঁশ ও বেতের আসবাবপত্র তৈরি করা, তবে সেখানেতে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব শুরু হবে। এর কারণ হলো তাকে অবশ্যই কি পরিমাণ পণ্য উৎপাদন করতে হবে, কে কোন ধরনের পণ্য উৎপাদন করবে এবং কে তা বিক্রয় করবে, আসবাবপত্র তৈরির কাঁচামালই বা কে ক্রয় করবে ইত্যাদি বিষয় অবশ্যই তাকে চিন্তাভাবনা করতে হবে এবং সেই অনুযায়ী কার্য সম্পাদনও করতে হবে। আর এই সবই হলো উৎপাদন ব্যবস্থাপনা। বর্তমান বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। নিম্ন উৎপাদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করা হলো।
উৎপাদন জটিলতা মোকাবেলা। উৎপাদন ব্যবস্থাপক কি করে? উৎপাদন জটিলতা মোকাবেলা করে থাকে। বর্তমান বৃহদায়তন উৎপাদনের এই যুগে উৎপাদন কার্যক্রম জটিল থেকে জটিলতর হচ্ছে। এইরূপ জটিল পরিস্থিতিতে উৎপাদন কার্য সঠিকভাবে সম্পাদনের জন্যই মূলত উৎপাদন ব্যবস্থাপনার উদ্ভব হয়েছে। উৎপাদন ব্যবস্থাপনা এই ক্ষেত্রে নানান কৌশল ও নিয়মনীতি প্রয়োগ করে উৎপাদনের ক্ষেত্রে সৃষ্ট এইরূপ জটিল পরিস্থিতি মোকাবিলা করতে নিজেকে নিয়োজিত রাখে। উৎপাদন 2 নম্বর হচ্ছে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন। পণ্যের কাঙ্ক্ষিত চাহিদা নিরূপণ করে সেই অনুযায়ী উৎপাদন কার্যক্রম গ্রহণ করার পরিকল্পনাকে উৎপাদন পরিকল্পনা বলে। উৎপাদন ব্যবস্থাপক এই ক্ষেত্রে দ্রব্যের চাহিদা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় উৎপাদন পরিকল্পনা গ্রহণ করে থাকেন। এইরূপ পরিকল্পনা মাফিক উৎপাদন কার্যক্রম পরিচালিত হলে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন ত্বরান্বিত হয়। পণ্য বা দ্রব্যের নকশাকরণ। যে কোনো পণ্য উৎপাদনের পূর্বে তার নকশাকরণ অত্যন্ত জরুরি। যে কোনো পণ্য উৎপাদনের পূর্বে তার নকশাকরণ অত্যন্ত জরুরি, কারণ পরবর্তীতে এইরূপ নকশার আলোকেই পণ্য তৈরি করা হয়। উৎপাদন ব্যবস্থাপনা বিভিন্ন বিষয় বিবেচনা করে পণ্য বা সেবার নকশা প্রণয়ন করে থাকে। পণ্যের নকশা যদি আধুনিক হয় এবং ক্রেতাদের মন জয় করতে পারে, তাহলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন সহজ হয়। উপযুক্ত উৎপাদন পদ্ধতি নির্বাচন। উৎপাদন পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। বিভিন্ন পদ্ধতিতে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে, কিন্তু সামগ্রিক দিক বিচারে কোন পদ্ধতি উৎপাদন কাজ পরিচালনা করলে প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর হবে সেই সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। উৎপাদনের বিভিন্ন দিক বিবেচনায় এনে সঠিক উৎপাদন পদ্ধতি নির্বাচন করা উচিত। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। কলকব্জা ও যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় কাজ উৎপাদন ব্যবস্থাপনাকেই করতে হয়। যন্ত্রপাতি সঠিক উপযুক্ত রক্ষণাবেক্ষণের দ্বারা এই সকল উপকরণাদির কার্যক্ষমতা দীর্ঘদিন পর্যন্ত ধরে রাখা সম্ভব। যন্ত্রপাতি হাতিয়ারসমূহ উপযুক্ত স্থানে সংরক্ষণ, স্থানান্তর ও মেরামত সংক্রান্ত কাজ উৎপাদন ব্যবস্থাপনার কাজের অন্তর্গত। গুণগত মানের পণ্য উৎপাদন। বর্তমানে প্রতিযোগীদের মোকাবেলা করার জন্য উন্নত মানের পণ্য একটি অন্যতম হাতিয়ার হিসাবে বিবেচিত হয়। উৎপাদন ব্যবস্থাপক প্রতিযোগিতামূলক মান নির্ধারণ করে সেই অনুযায়ী পণ্য উৎপাদনের যাবতীয় কার্যক্রম গ্রহণ করে, ফলে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করা সম্ভব হয়। অপচয় ও ব্যয় হ্রাস। সঠিক ও উপযুক্ত উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বিভাগের অপচয় ও ব্যয় হ্রাস করা সম্ভব হয়। এই ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপক উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করে। এতে শ্রম, সময় এবং অর্থের অপচয় হ্রাস পায়। উৎপাদন ব্যবস্থাপকের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ফলে উৎপাদন ব্যয়ও হ্রাস পায়। সমন্বয় সাধন। উৎপাদন ব্যবস্থাপক উৎপাদন বিভাগের প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করে। তিনি উৎপাদন বিভাগের বিভিন্ন উপবিভাগ, নিয়োজিত শ্রমিক কর্মী এবং কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। এইরূপ সমন্বয়ের মাধ্যমে উৎপাদন কার্য সঠিক ও কাম্য পরিমাণে সম্পাদন করা সম্ভব হয়। তাছাড়া উৎপাদন বিভাগের সাথে বিক্রয় বিভাগ, ক্রয় বিভাগ, মজুতকরণ বিভাগ ইত্যাদির মধ্যেও সমন্বয় সাধন করা অত্যন্ত জরুরি। মান নিয়ন্ত্রণ। বর্তমান উৎপাদন প্রক্রিয়ায় পণ্যের মান ঠিক রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনো কারণে যদি পণ্য মানের অবনতি হয়, তাহলে ওই পণ্য বা প্রতিষ্ঠান হতে ক্রেতারা অতি সহজেই মুখ ফিরিয়ে নেয়। তাই পণ্যের মান নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে। মান নিয়ন্ত্রণের এই কাজটি উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম কাজ হিসাবে বিবেচিত হয়। উৎপাদন নিয়ন্ত্রণ কি? উৎপাদন পরিকল্পনায় উৎপাদন নিয়ন্ত্রণ উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হিসাবে বিবেচিত হয়। এই লক্ষ্যে তিনি উৎপাদন পরিকল্পনার সাথে সম্পাদিত কাজের তুলনা করে কোনো বিচ্যুতি হলে তা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করেন। মজুত নিয়ন্ত্রণ।
মজুত নিয়ন্ত্রণ করা বর্তমানে যে কোনো প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে যদি অধিক পণ্য মজুত করা হয়, একদিকে যেমন অপচয় বৃদ্ধি পায়, অন্যদিকে কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে যদি কম পণ্য মজুত করা হয় তাহলে বাজারে পণ্যের ঘাটতি পড়তে পারে। তাই মজুতের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে হবে, যা তা নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। আর মজুত পণ্য নিয়ন্ত্রণের কাজটি উৎপাদন ব্যবস্থাপকই করে থাকেন। উৎপাদন বাজেট প্রণয়ন সহায়তা। ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ পণ্য উৎপাদিত হবে, এই সকল পণ্য উৎপাদনে কি পরিমাণ অর্থ ব্যয় হবে এবং এই বাবদ ব্যয়িত অর্থ কোথা হতে সংগৃহীত হবে ইত্যাদি বিষয়ের বাজেটই হলো উৎপাদন বাজেট। তাই বাজেট প্রণয়নে বিশেষ করে উৎপাদন বাজেট প্রণয়ন উৎপাদন ব্যবস্থাপক বাজেট কমিটিকে বিভিন্ন তথ্য দিয়ে বাজেট প্রণয়নে সহায়তা করে। ক্রয় সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল সহ বিভিন্ন উপকরণ ক্রয় করার প্রয়োজন পড়ে। ক্রয় সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদনের জন্য ক্রয় বিভাগের উপর দায়িত্ব অর্পণ করা হয়। ক্রয় সিদ্ধান্ত গ্রহণে যে সকল তথ্য বা উপাত্তের প্রয়োজন উৎপাদন ব্যবস্থাপক তা সরবরাহ করে ক্রয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। দ্রব্য গবেষণা উন্নয়ন। বর্তমানে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য গবেষণা উন্নয়ন অত্যন্ত জরুরি। সামগ্রিক ব্যবস্থাপনার অংশ হিসেবে উৎপাদন ব্যবস্থাপক উৎপাদন কার্যক্রমের গবেষণা ও তার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখে। এইরূপ গবেষণার ফলে প্রতিষ্ঠান নতুন নতুন আধুনিক পণ্য বাজারে আনতে সক্ষম হয়। প্রতিযোগিতায় টিকে থাকা। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা গুরুত্বপূর্ণ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উৎপাদকগণ প্রতিযোগিতার টিকে থাকার জন্য একদিকে যেমন প্রচার ও বিজ্ঞাপনের দিকে নজর দিচ্ছে, অন্যদিকে তেমনি পণ্যের ডিজাইন ও পণ্যের মান ও পণ্য উন্নয়নের দিকেও নজর দিচ্ছে। আর এইরূপ ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পণ্যের ধারণা। পণ্য বলতে বিক্রয়যোগ্য কোনো কিছুকে বোঝায় যা মানুষ অর্থ দিয়ে কিনতে রাজি থাকে। যেমন পণ্য বলতে আমরা কি বুঝি? চাল, ডাল, কাগজ, কলম, মাংস, এগুলি সবই হচ্ছে পণ্য। অর্থনীতির দৃষ্টিকোণ হতে যার দ্বারা মানুষের অনুভূত অভাব বা চাহিদা পূরণ হয় তাই পণ্য। আমাদের দেশের বহাল 1930 সালের পণ্য বিক্রয় আইনে এই বলা হয়েছে, অর্থ মোকদ্দমাযোগ্য দাবি ব্যতীত সকল অস্থাবর সম্পত্তিকে পণ্য বলে। এই দৃষ্টিকোণেতে দালান কোঠা, জমি জায়গা মানুষের অভাব পূরণ করলেও তা স্থাবর সম্পত্তি হওয়ার কারণে পণ্য নয়। বিপণনের দৃষ্টিতে পণ্য হলো এমন এক ধরনের উদ্দীপক যা ভোক্তাদের মনের সুপ্ত বাসনা ও প্রয়োজনবোধকে জাগায় এবং বিপণনকারীকে ভোক্তাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জনে সহায়তা করে। পণ্য হলো এমন কোনো বিষয় যা বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ও তাদের কর্তৃক সংগ্রহ ও ভোগের নিমিত্ত উপস্থাপন করা হয়, যার অন্তর্ভুক্ত হলো বোধযোগ্য কোনো বস্তুর সেবা, ব্যক্তিগত ভাব বা অবস্থা, স্থান, প্রতিষ্ঠান ও ধারণা। পরিশেষে বলা যায়, কোনো বস্তুর মধ্যে যদি দৃশ্যমান, অদৃশ্যমান, উপলব্ধিযোগ্য গুণ থাকে এবং তা মানুষের অভাব পূরণ ও সন্তুষ্টি বিধানের সমর্থ হয় এবং বিক্রেতা কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে তা ক্রেতাদের নিকট উপস্থাপন করা যায়, তবে তাকে পণ্য বলে। আমরা সাধারণত চাল, ডাল, মাছ, মাংসকে পণ্য বলে বুঝে থাকি। সংক্ষেপে বলা হলো, বিক্রয়যোগ্য কোনো কিছু যা মানুষ অর্থ দিয়ে কিনতে রাজি থাকে। যেমন চাল, ডাল মানুষ অর্থ দিয়ে কিনতে রাজি থাকে। সেবার ধারণা। সেবা হচ্ছে সুনির্দিষ্ট অদৃশ্যমান কাজ যা অভাব পূরণ করতে পারে, এক পক্ষ অন্য পক্ষের সাথে লেনদেন করতে পারে। এই ধরনের কাজের ফলে বস্তুগতভাবে মালিকানা হস্তান্তরিত না হলেও ক্রেতাদের প্রয়োজন পূরণ হয়। সেবা উৎপাদনে দৃশ্যমান বস্তুর প্রয়োজন হতে পারে, আবার নাও পারে। সেবা হচ্ছে যে কোনো কার্যক্রম বা সুবিধা যার এক পক্ষ অন্য পক্ষকে অফার করে এবং এগুলি অবশ্যই অস্পর্শনীয় এবং এগুলি স্পর্শ করা যায় না, কোনো কিছুর মালিকানায় প্রভাব সৃষ্টিও করে না। এগুলির উৎপাদন বস্তুগত পণ্যের মধ্যে সীমাবদ্ধ হতে পারে, আবার নাও পারে। পণ্য বা সেবা হচ্ছে কার্যক্রম, সুবিধাসমূহ যা সন্তুষ্টি বা বিক্রয়ের জন্য অফার করা হয় অথবা পণ্য বিক্রয়ের সঙ্গে জড়িত। উপরোক্ত আলোচনা সংঘাতে সেবা সম্পর্কে আমরা নিম্নোক্ত ধারণাগুলি পেয়ে থাকি।
সেবা হলো এক ধরনের নির্দিষ্ট অস্পর্শনীয় ক্রিয়াকলাপ যা অভাব মেটাতে সক্ষম। এটি এক পক্ষ অন্য পক্ষকে প্রদান করতে পারে, ফলাফলস্বরূপ মালিকানায় প্রভাব সৃষ্টি করে না। এগুলির উৎপাদন বস্তুগত পণ্যের মধ্যে সীমাবদ্ধ হতেও পারে, আবার নাও পারে। সেবা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায় না। পণ্য যেমন ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যায়, কিন্তু আমরা সেবাকে কখনোই ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারি না। সেবার ক্ষেত্রে সেবাদানকারী একই সত্তা, অর্থাৎ সেবাদানকারীর অবর্তমানে সেবা গ্রহণ করা যায় না, আবার সেবাদানকারীর অবর্তমানে সেবা গ্রহণ বন্ধ হয়ে যায়। উৎপাদন ব্যবস্থাপনার ঐতিহাসিক পটভূমি মানব সভ্যতার ইতিহাসের সাথে উৎপাদনের যোগসূত্র থাকলেও উৎপাদন ব্যবস্থাপনার ইতিহাস খুব বেশি দিনের নয়। প্রাচীনকালে মানুষ ভোগের জন্য পণ্যদ্রব্য উৎপাদন করত এবং একান্ত প্রয়োজন হলে স্বীয় উৎপাদিত পণ্য অন্যের সাথে বিনিময় করত। প্রাচীন গ্রিক সভ্যতায় পোশাক ও অস্ত্রশস্ত্র তৈরির জন্য সামরিক বাহিনী শ্রম বিভাগের সহায়তা নিত এবং সেই সময় সঙ্গীত পরিবেশন করে কর্মীদের মাঝে কর্মোদ্যম সৃষ্টি করা হতো। মধ্যযুগের প্রারম্ভে ব্যবস্থাপকীয় দক্ষতা ও কারিগরি উন্নয়নে মন্থর গতির লক্ষ্য করা গেলেও সেই সময় যান্ত্রিক ঘড়ি আবিষ্কার, উৎপাদন নিয়ন্ত্রণের সময়ের ব্যবহার এক উল্লেখযোগ্য ঘটনা। ফলে মধ্যযুগে অনেকটাই নিয়ন্ত্রিতভাবে উৎপাদন কার্যক্রম চলতে থাকে। কালক্রমে মানুষের চাহিদা বৃদ্ধির সাথে সাথে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটতে থাকে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ইউরোপের শিল্প বিপ্লব শুরু হওয়ার পূর্ব পর্যন্ত উৎপাদন ব্যবস্থা ততটা সুরক্ষিত ছিল না। তখনকার দিনে একজন উৎপাদক তার ইচ্ছামতো পদ্ধতি ব্যবহার করে সীমিত পর্যায়ে উৎপাদন কার্য পরিচালনা করত। তবে শিল্প বিপ্লবের ফলে উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। তা সামালদের জন্য উৎপাদন ব্যবস্থাপনা প্রচলন শুরু হয়ে অদ্যাবধি চালু আছে। উৎপাদন ব্যবস্থাপনার এই ধারাকে নিম্ন ছকের সাহায্যে দেখানো হলো। সময়, ব্যক্তি, মূল বক্তব্য এবং অবদান। 1776 সন অ্যাডাম স্মিথ উৎপাদন কার্যের ক্ষেত্রে শ্রম বিভাগ করতে হবে এবং অবদান হচ্ছে শ্রম দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কম সময়ে পণ্য উৎপাদন এবং শ্রমিকদের উদ্ভাবনী শক্তির বিকাশ। 1832 সালে চার্লস ব্যাবেজ শ্রম বিভাগের সাথে সাথে বিভিন্ন বিভাগের জন্য পৃথক মজুরি ও বেতন ব্যবস্থা থাকা দরকার। আর উৎপাদন বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং উৎপাদন ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটে। 1901 সালে FW টেলর কারখানায় চিরাচরিত ব্যবস্থাপনার পরিবর্তে বৈজ্ঞানিক ব্যবস্থার প্রয়োগ ঘটিয়ে অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে প্রত্যেকের কাজের পদ্ধতি ও পরিমাণ নির্ধারণের পরামর্শ প্রদান করেন। আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার 4টি নীতি প্রদান। এর ফলে উৎপাদন পদ্ধতি, বিশ্লেষণ কার্য, পরিমাপকরণ ও ব্যবস্থাপনা উন্নয়ন, কার্যবন্টন ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন। 1908 সালে হেনরি এল গেন্ট প্রদানমূলক মজুরি দান পদ্ধতির উন্নয়ন এবং পদ্ধতিগত উন্নয়নের পাশাপাশি ব্যবস্থাপনার ক্ষেত্রে মানব সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্ব প্রদান আর কার্যক্ষেত্রে সময় নিরীক্ষণ ব্যবস্থাকে কার্যকর করার জন্য গ্র্যান্ট চার্টের ব্যবহার। 1914 সালে গিলব্রেথ দম্পতি ব্যবস্থাপনার নীতি ও গতি বিশ্লেষণ আত্মব্যবস্থাপনার ক্ষেত্রে ফলপ্রসূভাবে প্রয়োগ করা যায়। আর উৎপাদন ক্ষেত্রে গতির পর্যায়ক্রম বিশ্লেষণ ও উন্নয়নের জন্য গতিছবি ব্যবহার। 1914 সালে FW হ্যারিস উৎপাদনের ক্ষেত্রে গাণিতিক কৌশলের ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ আর উৎপাদনের ক্ষেত্রে মিতব্যয়ী লট আকার মডেল প্রদান। 1931 সালে ওয়াল্টার সি হার্ট উৎপাদন মান নিয়ন্ত্রণে পরিসংখ্যানিক পদ্ধতির ব্যবহারের কথা বলেন আর পরিসংখ্যানগত মান নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন সাধন করেন। 1945-এর পরবর্তী সময়ে আধুনিক যুগে বিভিন্ন গবেষণার মাধ্যমে উদ্ভাবিত লিনিয়ার প্রোগ্রামিং, ওয়েটিং লাইন মডেল, সিমুলেশন অ্যানালাইসিস, পার্ট এবং CPM প্রভৃতি আধুনিক গাণিতিক পদ্ধতির প্রয়োগ এবং কম্পিউটার ইন্টারনেটের ব্যবহার দেখা যায়। বাংলাদেশের সেবা খাতের প্রবৃদ্ধি। উৎপাদনে দুটি খাত, যাদের একটি হলো পণ্য খাত, অন্যটি হলো সেবা খাত। কিছুদিন আগে আমাদের দেশে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের জন্য নানান প্রকার কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলেও সেবা খাতে প্রবৃদ্ধি তেমন একটা হয়নি। তবে প্রযুক্তির উন্নয়ন ও জনগণের চাহিদার কারণে ক্রমান্বয়ে সেবা খাতের প্রবৃদ্ধি ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।
বর্তমানে এদেশে টেলিযোগাযোগ খাত, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, পরিবহন খাত, আমদানি রপ্তানি খাত, হোটেল ও পর্যটন খাত ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। নিম্নে সকল খাতের বর্ণনা দেয়া হলো। শিক্ষা খাত বাংলাদেশের অন্যতম একটি সেবা খাত শিক্ষা। স্বাধীনতা পরবর্তীকালে এদেশে হাতে গোনা কয়েকটি সরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় এবং জেলা শহরগুলিতে কিছু কলেজ ছিল। তাছাড়া বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিল স্কুল, মাদ্রাসা, মক্তব ইত্যাদি। বর্তমানে এদেশে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে অসংখ্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠিত হয়েছে। এই সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে বহু শিক্ষার্থী বড় বড় ডিগ্রি নিয়ে বের হয়ে দেশ বিদেশের বিভিন্ন স্থানে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। এক কথায় বলা যায়, যে কোনো খাতের চেয়ে শিক্ষা খাত বাংলাদেশের একটি স্বয়ংসম্পূর্ণ খাত, যেখানে হতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি দক্ষ জনশক্তি প্রতি বছর বের হচ্ছে। স্বাস্থ্য খাত মানুষের মৌলিক চাহিদাগুলির মধ্যে স্বাস্থ্য অন্যতম। অন্ন, বস্ত্র, বাসস্থানের পরে স্বাস্থ্যের অবস্থান। পূর্বে সরকারি পর্যায়ে বড় বড় মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকলেও বর্তমানে বেসরকারি পর্যায়ে অনেক ছোট বড় মেডিকেল কলেজ, হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। এই সকল কলেজে একদিকে যেমন হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে, অন্যদিকে তেমন হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিচ্ছে অগণিত মানুষ। আমাদের দেশের অধিকাংশ সরকারি, বেসরকারি হাসপাতাল আন্তর্জাতিক মানের। এই সকল হাসপাতালে একদিকে যেমন রোগীরা আন্তর্জাতিক মানের সেবা পাচ্ছে, অন্যদিকে তেমন রক্ষা পাচ্ছে বৈদেশিক মুদ্রার বহিগমন। বর্তমান সরকার এই খাতটিকে ব্যাপক গুরুত্ব দিয়ে আধুনিকায়নের দিকে নজর দিচ্ছে। পর্যটন সেবা খাত বর্তমানে যতগুলি খাত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাদের মধ্যে পর্যটন সেবা খাত অন্যতম। এদেশে রয়েছে প্রচুর পরিমাণে ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে, পাহাড় পর্বত আছে, পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত আছে, ম্যানগ্রোভ, সুন্দরবন আছে, হাওড় বাওড় বড় বড় সেতু, আউলিয়ার মাজারসহ আরও কত কি। পূর্বে দেশের মানুষ বিনোদন হিসাবে ভ্রমণকে বেছে না নিলেও বর্তমান ভ্রমণকে বিনোদনের একটি অন্যতম মাধ্যম হিসাবে গ্রহণ করছে। তাছাড়া এই সকল দর্শনীয় স্থান উপভোগ করার জন্য প্রতি বছর বিদেশি পর্যটকগণও এদেশে এসেছে। বর্তমানে পর্যটনকে ঘিরে কক্সবাজার সহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের বেশ কিছু হোটেল, মোটেল, শপিং মল ইত্যাদি। এই খাত হতে অভ্যন্তরীণ আয়সহ অর্জিত হচ্ছে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা। আমদানি রপ্তানি খাত মুক্তবাজার অর্থনীতির এই যুগে আমদানি রপ্তানি খাতের প্রবৃদ্ধি যে কোনো দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। 16 কোটি মানুষের এদেশে একদিকে যেমন প্রচুর পরিমাণে দ্রব্য সামগ্রী আমদানি করতে হয়, অন্যদিকে তেমন গার্মেন্টস, চামড়াজাত পণ্য, চা, চিংড়ি সহ নানান ধরনের পণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে। এই সকল আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছে হাজার হাজার মানুষ ও প্রতিষ্ঠান। এই খাতে সরকারি প্রতিষ্ঠানগুলি যেমন তাদের সেবা দিয়ে যাচ্ছে, সেই সাথে সেবা দিয়ে যাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। তাছাড়া অবস্থানরত সুবিধার কারণে পার্শ্ববর্তী দেশসমূহ এদেশকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে তাদের দেশের আমদানি রপ্তানি ব্যবসা পরিচালনা করছে। ফলে এই খাততে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। পরিবহন সেবা খাত বাংলাদেশ পরিবহন সেবার ক্ষেত্রে অভূতপূর্ব সফলতা লক্ষ্য করা যাচ্ছে। সারা দেশে এখন পরিবহন নেটওয়ার্ক আওতায় এসেছে। সারা দেশ এখন পরিবহন নেটওয়ার্কের আওতায় এসেছে। পরিবহনের প্রতিটি ক্ষেত্রে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহ কাজ করে যাচ্ছে। যদিও বাংলাদেশ রেলওয়ে রেল পরিবহনের ক্ষেত্রে
একমাত্র সংস্থা, তবুও সড়কপথ, নৌপথ, আকাশপথে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। নদীর নাব্যতা কমে যায়, নৌপথের আয়তন সীমিত হয়ে পড়েছে, তারপরেও দক্ষিণ অঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ এই পথেই রয়েছে। আবার আন্তর্জাতিক পণ্য পরিবহনের সিংহভাগ নৌপথে সম্পাদিত হয়। তাছাড়া আকাশপথের অভ্যন্তরীণ আন্তর্জাতিক রুটে সরকারি বিমান সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিও কাজ করে যাচ্ছে। বিনোদন সেবা খাত। পূর্বে বিনোদন বলতে গ্রামগঞ্জে বায়োস্কোপ, সার্কাস, যাত্রা, জারিগান, কবিগান, মেলা, লাঠিখেলা ইত্যাদি শহরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত সিনেমা এবং নাট্যমঞ্চে প্রদর্শিত নাটকের মধ্যে সীমাবদ্ধ ছিল। অতি সম্প্রতি বাংলাদেশে বিনোদন সেবার বিকাশ ঘটছে। অতীতে সরকারি পর্যায়ে সীমিত আকারে বিনোদন সেবা প্রদান করা হতো, বর্তমানে বেসরকারি পর্যায়ে থিম পার্ক, গেম পার্ক, ওয়ান্ডারল্যান্ড, ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, শিশু পার্ক, ফয়জলাক প্রভৃতি আন্তর্জাতিক মানের বিনোদন সেবা প্রদান করে যাচ্ছে। তাছাড়া ইলেকট্রনিক্স মিডিয়ার কারণে বর্তমানে ঘরে বসে নাটক, সিনেমা, মেগা সিরিয়াল শো, নানান ধরনের শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করা সম্ভব হচ্ছে। ব্যাংকিং ও সেবা খাত। স্বাধীনতার পর হাতে গোনা কয়েকটি সরকারি ব্যাংক এই খাতে সেবাদানে নিয়োজিত ছিল। পরবর্তী পর্যায়ে সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাগণ এ খাতে এগিয়ে আসে। ফলে সরকারি বেসরকারি ব্যাংকের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই খাতটি এখন আন্তর্জাতিক মানের উন্নতি হয়েছে। দেশীয় ব্যাংকের পাশাপাশি এদেশে বর্তমানে অনেকগুলি বিদেশি ও আন্তর্জাতিক ব্যাংক কর্মরত আছে। বর্তমানে অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম মেশিনে 24 ঘন্টা টাকা উত্তোলন ও ফাস্ট ট্র্যাকের মাধ্যমে 24 ঘন্টা টাকা উত্তোলন করা যায়, জমা দেওয়া যায়। মোবাইল ব্যাংকিং, সহজ শর্তে ঋণ প্রদান, ব্যবসা পরামর্শ ও দ্রুততার সাথে আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তির ইত্যাদির ফলে ব্যাংকের প্রতি মানুষের আস্থা এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে ডাক বিভাগ একটি গুরুত্বপূর্ণ সেবা খাত। ডাক সেবার ক্ষেত্রে এদেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বেশ কিছু প্রতিষ্ঠান নিয়োজিত আছে। তারা দেশীয় বিদেশি অন্যান্য ডাক সেবাদানকারী সংস্থার সহায়তায় এই সেবাটিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ ডাক বিভাগ এদেশের একমাত্র সরকারি ডাক সেবাদানকারী প্রতিষ্ঠান। এছাড়া ডিএইচএল, ফেডেক্স, ইউপিএস, সুন্দরবন, কন্টিনেন্টাল ইত্যাদি বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠানগুলি দেশের মধ্যে দেশের বাইরে প্রয়োজনীয় ডকুমেন্টস, পণ্য সামগ্রী, অর্থ আনা নেওয়া করে এই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে এসএ পরিবহন নামের একটি বেসরকারি পরিবহন সংস্থা সীমিত পরিসরে এই কাজগুলি করে যাচ্ছে। বিদ্যুৎ খাত। বিদ্যুৎ খাত হলো এমন একটি সম্পদ যা ছাড়া অর্থনীতির সকল খাত অসাড় হয়ে পড়ে। আমাদের দেশের চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন অনেক কম, ফলে বিদ্যুতের ঘাটতি থাকছে অনেক। বর্তমানে বেসরকারি পর্যায়ে নগণ্য পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হলেও সিংহভাগ উৎপাদিত হচ্ছে সরকারিভাবে। তবে বিদ্যুতের বিতরণ পুরোটা সরকারের হাতে ন্যস্ত। ডেসা, ডেস্কো, পল্লী বিদ্যুৎ সমিতি ইত্যাদি প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধিকার লাভ করে গ্রাহকদের মাঝে বিদ্যুৎ বিতরণ করে যাচ্ছে। এই খাতটি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও স্বয়ংসম্পূর্ণ নয়। তবে পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদীর রূপপুরে অবস্থিত প্রস্তাবিত আণবিক শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু হলেও হয়তো এই খাতটি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম। বাড়ির কাজ। হোটেল সাগরিকা দেশি বিদেশি পর্যটকদের কাছে অতি পরিচিত নাম। সমুদ্র সৈকতের পাশে অবস্থিত হয়, এটির গুরুত্ব আরও বেশি বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইতালি থেকে একদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে হোটেলে ওঠে। হোটেল কর্তৃপক্ষ তার চাহিদা পছন্দমতো সেবা প্রদান করা শিক্ষার্থীগণ উপকৃত হয়, ফলে এই হোটেলের সুনাম দেশের বাইরে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীগণ তোমরা দেখতে পাচ্ছ যে 4টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলি তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো, তোমরা উত্তর তৈরি করে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আবারও পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।